আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকব এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন, অর্থনীতি বিশ্লেষক, লেখক ও গবেষক, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হবেন। এর আগে আলোচনা শুরু করি। আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে। সংসদের বৈঠক, প্রথম অধিবেশন আজকে শেষ হয়েছে। পাশাপাশি সরকার বিমান কেনার চুক্তি করেছে। আবার উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় বন্যার জলে কৃষকের কিছু দুর্ভোগের বিষয় আছে। সবগুলো বিষয়ে আমরা একটু আলোচনায় আসতে চাই। শুরুতেই একটু মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন, একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু করি, বিশেষ করে সংসদের বিষয় নিয়ে। সংসদ আজকে শেষ হলো এবং আমরা যেটি দেখলাম প্রাণবন্ত আলোচনাই হয়েছে বলা যায়। এর ফাঁকে ফাঁকে কিছু বিরোধিতাও ছিল, বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যদের মুখে। নাহিদ ইসলাম বেশ কিছু অভিযোগ করেছেন। এই সরকারের আর্থিক খাতে বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক নিয়োগ, সংস্কার ও গণভোটের রায়কে অগ্রাহ্য করা সহ নানান কারণে এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না এনসিপি সহ বিরোধী দল। যে উদাহরণগুলো তিনি টানলেন, সেটিকে আসলে আপনি যৌক্তিকভাবে দেখেন কিনা? যে সরকার যে সাম্যের কথা বলছে, জনগণের অধিকারের কথা বলছে বা ঐক্যমত্যের কথা বলছে, এই জায়গাগুলোতে কি সেগুলো অর্জিত হয়েছে বা নিশ্চিত করেছে? ধন্যবাদ। আমি মনে করি যে যে অভিযোগগুলো করেছে আসলে এগুলো অভিযোগ করার মতো ওই ধরনের কোনো ইয়ে না, যেগুলো হচ্ছে তারা অভিযোগ করার বিরোধিতার খাতিরেই বিরোধিতা করার মতো একটা অবস্থা। সরকার বরাবরই একদম জুলাই সনদ থেকে শুরু করে সরকার শুরুতেই বলেছে যে জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বারবারই বলেছেন যে আমরা যেই ব্যাপারগুলোতে ঐক্যমত করেছি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবেই আমরা সেটাকে পালন করব এবং সেটাকে আমরা যে কোনো মূল্যেই আমরা সেটা বাংলাদেশের আমরা স্টাবলিশড করব। তো সেই ক্ষেত্রে এগুলো বিরোধিতার জন্য বিরোধিতা করা বলে আমি মনে করি। আরেকটা ইস্যু আপনি বলেছেন, সেটা হচ্ছে গভর্নরের নিয়োগের ইস্যুটা। দেখুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইস্যুতে আমরা অনেক জায়গায়, আমি ব্যক্তিগতভাবে অনেক মিডিয়াতে কথা বলেছি। যেহেতু গভর্নর এর আগে আমরা অনেক ধরনেরই নিয়োগ দেখেছি, তো গত গভর্নরের নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট একটা আইন করে তার বয়স বাড়ানোর চিন্তা আমরা বয়স বাড়িয়ে দিয়ে তারপর তার ভদ্রলোককে নিয়োগ দিয়েছিলেন। আর এই ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তো দেখেছি, আমরা আমলাতন্ত্রের গভর্নর দেখেছি, আমরা অর্থনীতিবিদ দেখেছি, আমরা একাডেমিশিয়ান দেখেছি। আমরা এই মুহূর্তে একজন একজন ব্যবসায়ীকে আমরা গভর্নর হিসাবে, আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ হচ্ছে গভর্নরের ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবসায়ীরা বুঝে না, অনেক সময় ব্যবসায়ীদের ল্যাঙ্গুয়েজ গভর্নর বুঝে না। বরাবরই এই ব্যবসায়ী এবং গভর্নরের মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় না, ছিল, একটা বরাবরই ছিল। এই খাঁটি বাংলায় যে বিড়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো এরকম হয়ে যায় না? না, আমার কাছে মনে হয় যে যেহেতু উনি অর্থনীতির বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, সেটা বাস্তবতার নিরিখে যে জিনিসগুলো সমস্যাগুলো তৈরি হয়ে আছে সেগুলো এই ভদ্রলোক বুঝেন। তো সেই ক্ষেত্রে এবং শিক্ষিত এবং একজন মার্জিত, তিনি যদি বোঝেনি, তিনি নিজে কিভাবে ঋণ খেলাপি হয়ে গেলেন? এটাকে আসলে ঋণ খেলাপি হিসাবে, যেটাকে ওনাকে গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন যে 2% সবার বেলায় প্রযোজ্য, সেইটা দিয়ে বলে আর কি অনেকে। সেই ক্ষেত্রে উনি সেই সুযোগটাই নিয়েছেন, অন্য কিছু না। তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা ঋণ খেলাপি হিসাবে তো ট্রিট করতে পারি না, যেখানে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই উনি সেই ধরনের একটা সুযোগ নিয়েছেন। যিনি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেটার প্রতি সবচেয়ে বেশি আন্তরিকতা থাকে, সেখানে সফল হতে পারলেন না, ঋণ খেলাপি হতে বাধ্য হলেন, তিনি বাংলাদেশের মতো একটি আর্থিক খাতে, সংকটে পড়া আর্থিক খাতকে উপরে তুলে ফেলবেন, সেই ভরসা কিভাবে পেলেন? দেখুন, উনি আর্থিক সফল না বিফল এটা আমি আলোচনা বিতর্কে যাব না, তবে ওনার যে ব্যবসা শুরু করেছেন, যেই এটা নিয়ে যে আলোচনা এসেছে, সেটা কোভিডের ঠিক অল্প কিছুদিন আগেই আপনি জানেন যে এই ফ্যাক্টরিটা চালু হয়েছে। এটা একটা গ্রিন ফ্যাক্টরি এবং অল্প কিছু দিনের মধ্যেই আমরা কোভিডের সম্মুখীন হয়। এর পরবর্তী সময়ে ওনার যে একদম লস হয়েছে, কিংবা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি লোন পরিশোধ করেছে, ওনার তারপরে এই কাজগুলো কিন্তু উনি করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা একদম যে ব্যর্থ এই প্রতিষ্ঠান, এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে, আমার মনে হয়। সময়ই হয়তো বলে দেবে যে তার গতিবিধি। কিন্তু সংস্কার ও গণভোট সহ যেই অভিযোগগুলো বিরোধী দলের পক্ষ থেকে আসছে,
সেগুলোকে আপনি কি মনে করেন যে সেগুলো একেবারেই কেবল বিরোধিতার জন্য বিরোধিতা? সংস্কার এবং গণভোট এখনই দেখুন, আমরা এই সরকার গঠন হয়েছে আজকে প্রায় 2 মাস 10-12 দিনের মতো হলো। এই সময়টার মধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগগুলো নিয়েছে, 180 দিনের যে উদ্যোগ পরিকল্পনা এবং যে 25টি ব্যবসা এবং অন্যান্য সংস্কারমূলক যে উদ্যোগ গ্রহণ করেছে, আমার মনে হয় এখনই এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে এগুলো একদম ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন যে আমরা যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছে আমাদের সংস্কারের ক্ষেত্রে বা আমাদের জুলাই সনদের ক্ষেত্রে, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে এখনই মনে হয় না যে, আমার মনে হয় এইটা বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা ছাড়া অন্য কিছু না। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্পিকার আজকে বেশ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনায় হয়েছে। সেখানে দেখা গেছে যে সরকারি দল বিরোধী দল পরস্পরের প্রতি শ্রদ্ধা ছিল, সেটি স্পিকারও স্বীকার করেছেন। কিন্তু কয়েকটি জায়গায় যেটি নাহিদ ইসলাম একটি অভিযোগ করেছেন, 72-এর সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা রচনা করেনি, তাই নির্বাচিতদের দ্বারা সংবিধান প্রণয়ন করা দরকার। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এখনকার যেই সংস্কার আলোচনা, সেটি কতটা নির্বাচিতদের দ্বারা চূড়ান্ত হয়েছে? ধন্যবাদ রাসেল ভাই। একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক শহীদুল ইসলাম সুমন ভাই এবং যমুনা টিভির দর্শকরা, দূরে এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে 72-এর সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা হয়নি, এটা বলেছেন, কিন্তু তারপর তো এটা অনুমোদিত হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আর কি। ঠিক আছে, 70 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দ্বারা হয়েছিল। এবং এটি কিন্তু প্রথমে একটি সংবিধান পরিষদ বা একটা আইন পরিষদের মতো সভা হিসাবে কাজ করেছে। তারপর হচ্ছে প্রায় বছর লেগেছে, সেখানে সংবিধানটা পাশ হয়েছে। তারপর 72 সংবিধান কার্যকারিতা দিকে অগ্রসর হয়েছে। আর জুলাই সনদের যদি কথাটা বলি, ঠিক আছে, সেখানে তো হচ্ছে আমি তো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না, আমি তো আমার পার্টির প্রতিনিধিত্ব করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমাদের এইমাত্র আসলো আরিফও ছিল অনেক দিন আমাদের সাথে সেই বৈঠকগুলোতে। তো এইখানে বড় বিষয় হচ্ছে, এটা আমি মনে করি যে এই কথাটি হচ্ছে গিয়ে মানে ইতিহাসের যে যদি বিচার করতে হয়, সেই বিচার করতে গেলে কথাটি আসলে খুব বেশি একটি গ্রহণযোগ্যতা পাবে না আর কি। সমসাময়িক অনেক প্রেক্ষিতের কারণে, বিশেষ করে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকার এবং তার শেষ এক দশকের যে স্বৈরতান্ত্রিকতা, তার যে হচ্ছে মানুষকে হত্যা করা, ক্ষমতা টিকে থাকবার জন্য, মসনদকে রক্ষা করবার জন্য সে যেভাবে করে বিভিন্ন বিষয়গুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে, কখনো 72-এর সংবিধানকে, 72 সংবিধান শব্দটা তো বলতো না তখন ওই মুহূর্তে, সংবিধান শব্দটা বলতো। এইটা করতে করতে এক ধরনের হচ্ছে গিয়ে মানুষের মধ্যে, মানুষকে হচ্ছে গিয়ে রাজনীতি থেকে যেমন বিমুখ করেছিল, তেমনি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করেছিল। সেই পলিটিক্যাল অ্যাপ্যাথির জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গায় একটু মুভ করতে পারেন আর কি। দেখা গেল যে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে 1971। তো 71 যখন আপনি পরাজিত হয়েছেন এবং তার উপরে যে ডকুমেন্ট তৈরি হয়েছে, তার উপর যে হচ্ছে গিয়ে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেল থেকে যে হচ্ছে কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেই কনস্টিটিউশনকে আপনি চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে আপনার 71-এর যে পরাজয়, সেই পরাজয়ের একটা প্রতিশোধ নিতে পারেন আপনি। আর সেই প্রতিশোধ নেওয়ার প্রেক্ষিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে গেছে হচ্ছে বিগত পতিত স্বৈরাচাররা। এনসিপির বেলায় সেই প্রশ্ন কেন আসবে? এনসিপি তো আসলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এনসিপি বলা যায় হচ্ছে জামাতের এক ধরনের স্ট্রেংথ, আর এনসিপি স্ট্রেংথটা ডিফারেন্ট হওয়া উচিত। ঠিক আছে, এবং কখনো কখনো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যখন এইবারের এই অধিবেশনে সংবিধানে এটা রীতিমতো স্ট্যাবলিশ একটা বিষয় যে 71-এর সে হানাদারদের দোসর ছিল জামাত ইসলাম, সে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছে। এটা এখন একটা স্ট্যাবলিশ একটা বিষয় আছে, এবং সেই প্রশ্নে জামাত ওয়ার্কআউট করেছে, অনেক কথা বলেছে, কিন্তু এনসিপি ওখানে খুব চমৎকার স্ট্যান্ড নিয়েছিল। তার ওই স্ট্যান্ডটাই হচ্ছে আসলে এনসিপির স্ট্যান্ড আর কি। ঠিক আছে, তো এনসিপির ওইরকম স্ট্যান্ডটি আমরা দেখতে চাই আর কি। কিন্তু এখানে তো মানে উনি তো শুধুমাত্র এনসিপির নেতা না, উনি তো চিফ হুইপ, পুরো 11 দলীয় জোটকে তার ধারণ করতে হয়, সব ব্যাপারটা আমরা বুঝি টুঝি আর কি। তো কখনো কখনো অনেক জায়গায় কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয় আর কি।
তো সেই কম্প্রোমাইজ আসলে কতটা করব, এটা আগেও কথা ছিল যে নীতি, নৈতিকতা ইত্যাদি বিষয়ের জায়গায় এবং হচ্ছে ইতিহাসকে আমি কীভাবে দেখবো সে জায়গায় আমি কতটা কম্প্রোমাইজড হব আর কি, এটা হচ্ছে সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে আর কি, এই আর কি। জি, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, জনাব আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম আজকের সংসদের অধিবেশন শেষ হয়েছে, সেখানে বেশ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে দুই দলের মধ্যেই। তারপরে যেসব বিরোধিতাপূর্ণ কথা হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করতে চাই। একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নাহিদ ইসলাম বলেছিলেন, আমি কিছুক্ষণ আগে রুবেল ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, তিনি যে কথাটি বলছিলেন যে ৭২-এর সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা রচনা করেনি, তাই নির্বাচিতদের দ্বারা সংবিধান প্রণয়নের দাবি তিনি করেছেন। বিশেষ করে ৭২-এর সংবিধান প্রসঙ্গে যেটি আপনাদের মূল দাবি থাকে বিভিন্ন সময়ে, সেটি সংস্কারের কথা। একটু জানতে চাওয়া, যেই ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত, যেটির আলোকে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, পুনর্গঠন করতে চান, গণভোট, এর কোনোটা কি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চূড়ান্ত হয়েছে? ধন্যবাদ আবার আপনাকে, এবং একই সাথে সহ আলোচক যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা ছিল, আপনার আমাদের পূর্ববর্তী ফ্যাসিবাদের সময় পুরো সংবিধানকে বেশ কয়েকটি সংশোধনী করে আপনার 2/3 মেজরিটির মাধ্যমে আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতি করে রেখেছিল যে সেখানে আসলে তারা কখনো ভাবেন নাই যে আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগবে, কিংবা হচ্ছে তিনি পালিয়ে যেতে বাধ্য হবেন, কিংবা তিনি পালিয়ে গেলে আসলে কি প্রসেসটা হবে এটার আসলে কোনো ধরনের কোনো সাংবিধানিক কোনো ধারাই ছিল না, কিন্তু তিনি তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের আপনি যদি এই এক্সিস্টিং সংবিধানকেই ধরেন, যে এই এক্সিস্টিং সংবিধানটাই একটি বিষয়টা হচ্ছে যে পিপলের সর্বোচ্চ যে বহিঃপ্রকাশ বা আকাঙ্ক্ষা সেটাই সংবিধান সব ধারণ করে। ফলে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের আকাঙ্ক্ষিত সর্বোচ্চ একটা বহিঃপ্রকাশ, যেটা জনগণ হচ্ছে ওই সরকারকে সর্বোচ্চভাবে এখান থেকে উৎখাত করেছে। ফলে এই পরিস্থিতিটা আসলে 5ই আগস্টের দুপুর থেকে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আসলে বাংলাদেশের গত 54 বছরের হিস্ট্রিক্যালি কখনোই এরকম পরিস্থিতির মুখোমুখি হয় না। ফলশ্রুতিতে এখানকার রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ বলেন, কিংবা হচ্ছে যারা বিভিন্ন সিভিল সোসাইটির ভূমিকা পালন করেন, কেউই আসলে কোনো একটা এক্স্যাক্ট ডিরেকশনটা আসলে ক্রিয়েট করতে পারেনি, কিংবা হচ্ছে এটার কোনো জায়গাটি হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারপর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিদ্যমান তখন যে দলগুলো ছিল সর্বোচ্চ শীর্ষ নেতৃত্বরা নানাভাবে মিটিং করেছেন, যে এটার উপায় নানা ধরনের বের করার চেষ্টা করেছেন। তো সেই পরিস্থিতিতে আসলে আপনার এখানে জুলাই ঐক্যমত কমিশন যেটি কার্যক্রম করেছে, সাজেদুল ভাই বলছেন যে দেখেন ৭২ সংবিধানের আসলেই তারা এটার সাথে ৭১কে রিলেট করে এক ধরনের একটা হিস্ট্রিক্যাল আপার হ্যান্ড নেওয়ার, কিংবা হচ্ছে জাস্ট বিরোধী দল কিংবা এইটার যারা বিরোধিতাকে তাদের বিরোধিতা করার চেষ্টা করেন। আমরা কিন্তু বেসিক যে জায়গাটা আমরা অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে জায়গাটি বলেছি যে দেখেন এই সংবিধানটা কেন গণমানুষের সংবিধান হিসাবে থাকতে পারে না, এর কারণটা হচ্ছে আমাদের দেশের যেই পদ্ধতিতে সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত যারা হন সংসদ সদস্য, তারা কিন্তু বিদ্যমান সংবিধানের অনুযায়ী আইন প্রণয়ন করার জন্য কিন্তু তারা ম্যান্ডেট নেন জনগণের কাছ থেকে। কিন্তু আমরা দেখি যখন 2/3 কেউ পেয়ে যান কোনো একটা মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে, তখন ওই সংবিধানটারই একটা বেসিক স্ট্রাকচারকে তারা বদলে ফেলেন। তাদের যে দলীয় মূলনীতিগুলো থাকেন ওই মূলনীতি অনুযায়ী সংবিধানকে স্ট্রাকচারটা পরিবর্তন করে এরপর থেকে তারা একই কথা সকাল বিকাল জিকির করতে থাকেন, সংবিধানের বাহিরে এক চুল নাড়া যাবে না। ফলে আপনি যেই আন্দোলন দেখবেন, বিএনপির সময় বিএনপি করেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ জামাত করেছিল, তখন বিএনপি বলছিল এটা অসাংবিধানিক। খালেদা জিয়ার বিখ্যাত উক্তি আছে যে পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। আবার ঠিক যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসছে তখন বিএনপি জামাত আন্দোলন করছে টানা যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে এবং এটা করতে হবে, এবং জিয়াউর রহমান এসে সংবিধান সংশোধনী করলেন।
পরবর্তীতে সেগুলো আবার হচ্ছে হাইকোর্টে আপনার ইট হয়ে সেই সংশোধনীগুলো বাতিল হয়ে গেছে এবং বলেছে যে এটা আসলে বেসিক স্ট্রাকচারের সাথে লঙ্ঘন করেছে। আমাদের সংবিধানটা যেটি হয়েছে যে আমরা যে 2-3টি জায়গায় ক্রিটিক করা হয়েছে যে এই যে তাহলে এটার উপায়টা কি, মানে আমরা তো 54 বছর দেখছি যে এই সংবিধান যখন যেই দল কোন প্রক্রিয়ায় সে নির্বাচিত হয় সেটা কিন্তু প্রশ্ন তুলে না। আপনি 14 সালের সংসদকে আপনি কি বলবেন, এটা তো কোনো নির্বাচন হয় না। 18 সালে নির্বাচন বলেন, ইভেন 2008 সালের যে নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে একটা নির্বাচন নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যখন 2/3 নিয়েছে পুরো সংবিধানের বেসিক স্ট্রাকচার সে তার মতন করে পরিবর্তন করছে। আমরা এই জায়গাটায় একটা মৌলিক পরিবর্তন চাইছিলাম, সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে শুধু 2/3 প্রতিনিধিত্ব দিয়ে করতে পারবে না। তারা 2/3 সেটা প্রস্তাব করবে, উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষ 2/3 অনুমোদন করবে এবং অনুমোদনের পরে সেটা সরাসরি জনগণের গণভোটে যাবে। অর্থাৎ গণভোটে জনগণ অনুমোদন দিবে যে আপনি এই বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারবেন কিনা। এইটা কিন্তু একটা প্রস্তাবনা ছিল। তো সেই জায়গাটা কিন্তু একটা মূলত একটা বেসিক সংস্কারের প্রস্তাবনা। 2 নম্বর হচ্ছে এখানকার সংবিধানের মাধ্যমে অলমোস্ট সকল ক্ষমতা প্রধানমন্ত্রী যাই বলেন এর কোনোটাই তো স্থায়ী করা যায় না। এর আগে যে তত্ত্বাবধায়ক হয়েছে সেটিও না স্থায়ী করছে, আপনি বারবার চেঞ্জ করতেছেন। কিন্তু আপনি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার আপনি বেসিক স্ট্রাকচারে ধরেন আপনি আনলেন সাপোজ। এখন এটা যদি আমাদের মানে এখন কি হবে যে বিএনপি যেটি করতে চাচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি, তো সংশোধন কমিটি যেহেতু তার 2/3 আছে, ফলে সে আবার সেম তাদের ধরেন জাতীয়তাবাদের যে মূলনীতি সেটাকে একেবারে প্রাইমে রেখে তার মতন করে নানা ধরনের সংশোধনীর প্রস্তাব আনবে, সংসদে হাত উত্তোলন করবে, তারা 2/3 ধরনের হ্যাঁ ভোট দিয়ে তাদের মতন করে ফুললি পরিবর্তন করবেন। এরপরে আগামী নির্বাচনে আবার ধরেন সরকার চেঞ্জ হবে, যারা আসবে এটা। কিন্তু এইটা কি ধরেন আমি নির্বাচিত জন 2/3 যখন আপনার হচ্ছে এটা পরিবর্তন করতে চায়, তাকে তো জনগণ আসলে ম্যান্ডেটটা দিচ্ছে। সেটাই স্বাভাবিক নয়? আপনারা ক্ষমতা আসলে আপনারা যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো কি আপনারা মানতেন? না, এখানে ক্ষমতার প্রশ্নটা ধরেন আপনাকে তো সংসদে নির্বাচিত করছে জনগণ বিদ্যমান সংবিধানের আলোকে আইন প্রণয়ন করার জন্য। আপনি যদি সংবিধানটারই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে ফেলেন, মানে আপনি যদি ধরেন আওয়ামী লীগ আসলে আপনাকে পড়ানো হবে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারের ধরেন হচ্ছে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু, যে এইটার কোনো হাত দেওয়া যাবে না। আপনি যখন আবার পরিবর্তন করবেন বিএনপি তখন আপনাকে হচ্ছে এটাকে চেঞ্জ করে ধরেন জিয়াউর রহমানকে আপনি মুখস্থ করাবে। তা আপনার ওই যে বেসিক পরিবর্তনটা আপনি চাইলেই আপনার দলের মতন যে পরিবর্তন করতে পারবেন না, সেই কোশ্চেনটা সেকেন্ড ফেজে আপনার গণভোটে যেতে হবে। এই পরিবর্তনগুলোর জায়গায় মূলত হচ্ছে আপনার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ কেন প্রস্তাব করছে? আমাদের এই সংবিধান মতে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলা, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা রাষ্ট্রের, জাস্ট 30 সেকেন্ড একটু লাইক করে দেই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেয় সরাসরি প্রধানমন্ত্রী, ফলে সে দলীয় বিবেচনা নিয়োগ দিয়ে থাকেন। ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা না দিয়ে দলীয় একটা হাতিয়ার হয়ে যায়। আমাদের এখানে যে প্রস্তাবগুলো ছিল জুলাই সংস্কার প্রস্তাবে, যে এই নিয়োগগুলা এখন আর প্রধানমন্ত্রী দিতে পারবে না, কিন্তু এইটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারে সাংঘর্ষিক করছে। বলতে চাচ্ছি যে আপনি যে কথাগুলো বলছেন এই দাবিগুলো ঐক্যমত্য কমিশনে উঠেছে, আলোচনা হয়েছে, বিএনপি তখনই নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার পর বিএনপি নির্বাচনে গেছে, জনগণ তাদের ভোট দিয়েছে। এখানে বিএনপি হচ্ছে জনগণকে তারা তাদের এই ফাঁকা বলিটা বুঝায়। বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিছে, কারণ এটা বিএনপির একমত না, আমার দ্বিমত আছে, তখনই সেটা গণভোটে পাঠানো হয়েছে। 30টা বেসিক যে পরিবর্তনের জায়গা সেটা সরাসরি গণভোটে পাঠানো হয়েছে। যে আপনি না, গণভোটের 4 প্রশ্নে শুধুমাত্র আপার হাউসে পিয়ার ছাড়া বাকি সবগুলোতে তো না, শুধু আপার হাউস না, ওখানে প্রথম যে 3টা আছে সেখানে স্পেসিফিক উল্লেখ আছে সিদ্ধান্তের আলোকে হবে নোট অফ ডিসেন্ট সহ। না, নোট অফ ডিসেন্ট না, সেখানে হইছে 30টা যেগুলা বেসিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলা এখানে কিছু কিছু উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন আপনার উচ্চকক্ষ করতে হবে আনুপাতে, প্রধানমন্ত্রীর মেয়াদ, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, ধারাবাহিকভাবে নারীর সংখ্যা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, এইরকম উল্লেখ করা হয়েছে একেবারে 1 থেকে 3 পর্যন্ত এগুলো উল্লেখ করেছে। 4 নম্বরে বলা হয়েছে এইখানে উল্লেখ ছাড়া বাকি যে সংস্কারগুলো আছে ওই সংস্কারগুলো ওই দলগুলো তাদের ম্যান্ডেট বা ইশতেহার অনুযায়ী করবে। কিন্তু এখানে যেই 3টায়
পিপল আপনাকে হচ্ছে রায় দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই তিনটায় আমি আমার রায় প্রদান করেছি, সেই জায়গায় আপনি হচ্ছে ওইখানের জাতীয় নির্বাচনে আপনি মেজরিটি পারলে সেটা এটার সাথে না, সাংঘর্ষিক হয়ে এইখানে যায়। প্রশ্নে বোধহয় সহ লেখা, না, না, এটি না, এখানে সহ সহ বা না। কি আমি যে আপনাকে বিষয়গুলো যদি একটু জাস্ট আপনি বিরতিতে যদি না আমরা বিরতির পরে এসে আবার সেই আচ্ছা, আলোচনায় ঠিক আছে, ঢুকবো। তাহলে আপনার কাছে আমরা আপনি বিরতির তথ্য পরে থাকলে নিশ্চয়ই এটাকে আমরা আমি আর সেটি কি- নিয়ে আলোচনায় যুক্ত করতে পারবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। আমরা আলোচনা করছিলাম জুলাই সংসদের আলোচনার বিষয় নিয়ে। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আমি আসবো, তবে তার আগে আমি একটু শহীদুল ইসলাম সুমন, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংস্কারের, আজকে সংসদের আলোচনার বিষয়, সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে বিএনপি। সংসদে আজকে এটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনেও তিনি বেশ জোরালো ছিলেন, এখনও সংসদে সেই সব বিষয়গুলো নিয়ে তিনি বেশ সরব। তার মানে কি এটি বলা যায় যে বিএনপি আসলে মনে মনে যেই পরিবর্তনগুলো এগুলো চায় না, এবং মনে মনে চায় না বলেই এই জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে এতটা টানাপোড়েন তৈরি হচ্ছে? আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে দেখুন, বললো তো যে বাধ্য হয়ে উনি আপোষ যেই করে। কথাটা বলেছেন সেটা ওনার অত্যন্ত ব্যক্তিগত হয়তো বা মানে না, এর আগেও মতামত বলেছেন চলছে। এরকম ভেবে। মানে এর আগেও বলেছেন, ঠিক আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সংসদে, আমরা ওটাকে যদি গুরুত্ব দেই, উনি বলেছেন যে আমরা যেই বিষয়গুলোতে একমত পোষণ করেছি সেগুলো একবারে প্রত্যেকটি অক্ষর অক্ষরে পালন করা হবে। কিন্তু মাননীয় তো প্রধানমন্ত্রী মাননীয় হ্যাঁ প্রধান ভোটও চেয়েছিলেন। হ্যাঁ, যে এই জিনিসগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেটার ব্যাপারে এখনো সালাউদ্দিন আহমেদ সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনিও বলেছেন যে এটা আমরা করব না। তো যার কারণে আমার মনে হয় যেই জায়গাগুলোতে বারবারই এই কথাগুলো আসছে, সেটা আমার মনে হয় যে শুধু ইয়ের জন্যই করা। আর যেই জায়গায় যেগুলোতে একমত পোষণ হয়েছে এগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। কিন্তু প্রধানমন্ত্রী তো হ্যাঁ ভোটও চেয়েছিলেন গণভোটে, কিন্তু সেই গণভোট তো বিএনপি এখন মানছে না। এগুলোর ব্যাপারে যেই জিনিসগুলোতে একমত হয়েছে সেটা মানবেন, এটা তো বলেছেন। কিন্তু হ্যাঁ ভোট, হ্যাঁ ভোটের ব্যাপারে এখনো একটু, যেহেতু আমরা আরেকটু সময় অপেক্ষা করি, এটা আমার মনে হয় একটু অপেক্ষা করি। আরেকটি বিষয়ে একটু জানতে চাই আপনার কাছেই, সেটি, আচ্ছা আপনার কাছে আমি পরে আসি, তার আগে একটু আরিফুল ইসলাম আদিব, তার কাছ থেকে জেনে আসি। আদিব, আগে আপনি কিছু যদি যুক্ত করতে চান সেটি, পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন বিরোধী দলের প্রসঙ্গে। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকার, সেটি ছিল, সরকার ছিল ভেতরে বাইরে দুই দলের সমর্থনে। এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আরেক দল ছিল যমুনার কিনারে, এবং এখন তারা বলতে পারেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিষয়টাকে সেভাবে দেখছেন? না, এখানের বিষয় যেটি হয়েছে যে দেখেন, প্রথমত বিষয় যেটি হলো অন্তর্বর্তী সরকার গঠিত এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা থেকে শুরু করে, যেটি আজকে তাদের মহাসচিব সংসদে বলেছেন যে লন্ডনে বসে যে ঐতিহাসিক মিটিং হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে, সেটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ফলে তাদের এই কথার দ্বারাইতে স্পষ্ট হয় যে জাতীয় নির্বাচন আপনি একটি নির্বাসিত দলের প্রধানের সাথে লন্ডনে বসে আরেক দেশে বসে আপনি সিদ্ধান্ত গ্রহণ করছেন, যেটা দেশে বসে মানে আপনি অনেক সংস্কারের জন্য 33টা দলকে ডাকতে পারেন টানা 8 মাস বসে। আপনি ঐক্যমত কমিশনের তৎকালীন সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমত কমিশনের 6টা প্রস্তাব ছিল যে ঐক্যমত কমিশনটা যে বিষয়গুলো ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে। সেখানে অনেকগুলো প্রস্তাব ছিল, 6টা অপশন ছিল, যে গণপরিষদের মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদ, কিংবা গণভোটের মাধ্যমে, নির্বাচনের দিন গণভোট অথবা নির্বাচনের পূর্বে গণভোট, নির্বাচনের পরে গণভোট হইতে পারে, এরকম 6টা অপশন ছিল। কিন্তু আপনি সেই সভা চলাকালীন আপনি লন্ডন সফরের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে আপনি একটা যৌথ প্রেস রিলিজও দিছে। সেখানে বলা হয়েছিল যে আপনারা পরবর্তী সংসদে যারা নির্বাচন করবে তাদের কাছ থেকে আপনি হচ্ছে প্রতিশ্রুতি নেবেন, যে প্রতিশ্রুতি নিয়ে যে আপনারা যে সংস্কারগুলো রাজি হয়েছেন এই সংস্কারগুলো যেন আপনারা করবেন। তাহলে আপনি ওই সময় তো আসলে তাহলে আর ঐক্যমত কমিশন আসলে চালানোর আসলে কোনো প্রয়োজন ছিল না। এটা আমি ওই দিন অবশ্য আমাদের দলের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম, ঠিক ওই দিন যেদিন ডক্টর ইউনূস এই বিষয়ে বক্তব্য ছিল। আমি সেখানে বলেছিলাম যে সরকার একদিকে হেলে গিয়েছে এবং
ঐক্যমত কমিশনের সভাপতি জায়গা থেকে যে তিনি যখন এই সিদ্ধান্তটা ভায়োলেট করেন তখন এটা। এবং দ্বিতীয়ত সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যে সালাউদ্দিন আহমেদ তিনি যেটা বলেছেন যে সরকারের সাথে তাদের বোঝাপড়া শুধু সরকারের সাথে না, বরঞ্চ আমাদের এখানকার গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের সময় অভ্যন্তরীণ ফ্যাক্টর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমাদের অন্য অন্য বিদেশি শক্তিদের যে এক ধরনের পরোক্ষ ইনফ্লুয়েন্স থাকে, তাদের সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াগুলো অনেকগুলো সিমটমস আছে। আমরা দেখেছি যে লন্ডন বৈঠকের আগে বিএনপির 4 জন স্থায়ী কমিটির সদস্য ডক্টর ইউনূসের সাথে মিটিং করে বাহিরে সংবাদ সম্মেলনে নাম ধরে ধরে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইলেন। আমরা এরপরে দেখলাম তার সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠক হলো, বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান। তিনি ওই সময় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং একই সাথে তিনি তখন নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র দায়িত্ব এক ধরনের পরোক্ষভাবে পালন করছেন। তাকে এনে আপনি হচ্ছে এই সরকারের আপনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। ওই সময় সরকারে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন, তাকে এনে আপনি আইন তখন তো তাকে আপনারা সমর্থনও দিয়েছেন। হ্যাঁ, সমর্থন বরঞ্চ তার শুধু আমাদের সমর্থনের বিষয়টা না, আমরা ওভারঅল পুরো গভর্নমেন্টের যারা ছিল আমরা বিরোধিতা করেছিলাম, যাদের কাজে কাজে দায়িত্ব অবহেলার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য উপদেষ্টার বিরোধিতা করেছিলাম, আমরা আইন উপদেষ্টার তখন বিরোধিতা করেছিলাম, আমরা আরও 2-1 উপদেষ্টার ক্ষেত্রে তাদের কাজ অনুযায়ী আমরা সমালোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে বিএনপি আসলে রাজনৈতিক উদ্দেশ্যে 3 জনের নাম বলছে, কিন্তু বরঞ্চ সমালোচনাটা হওয়া উচিত ছিল যে কোন উপদেষ্টা তার কাজের আসলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা আমরা করেছিলাম। তো ফলশ্রুতিতে আমি যেটা বললাম যে আপনি দেখেন যদি সেই প্রক্রিয়ায় বরঞ্চ পুরো অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। কারণ যেদিন নির্বাচন হয় ওই দিনও সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা হিসেবে সর্বোচ্চ দায়িত্ব ছিলেন খলিলুর রহমান, এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সেই ধরনের বলছেন। ফলে বিএনপির সেই রাজনৈতিক অবস্থান থেকে যদি বিষয়টা এরকম হয় যে আমরা পুরনো রাজনৈতিক দল, ভেটেরান রাজনীতিবিদ, 35 বছর ধরে রাজনীতি করছি, অতএব তরুণদেরকে আমরা প্রতারণামূলক পদ্ধতির মাধ্যমে মানে আমরা হচ্ছে তাদেরকে প্রতারিত করব এবং সেটাই আমরা হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা হিসাবে হাজির করব, যেটা হচ্ছে এই পুরো নির্বাচনের পূর্বে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে বলছেন যে আপনি প্রতিশ্রুতি দেন, তে তারেক রহমান তো সেই প্রতিশ্রুতি দিছেন, জনগণ তাকে বিশ্বাস করছে, কিন্তু তিনি নির্বাচনের ঠিক একদিন পরেই তিনি হচ্ছে সেই জায়গায় গণভোটের সেই তাদের অবস্থান থেকে সরে আসছেন। জুলাই সনদের তারা পক্ষে আছেন। আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ডাক্তার সাজিদুল হক রুবেল একটু আপনার কাছে এই প্রসঙ্গে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি করতে পারেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে একেবারে রাখি একই সাথে, মার্কিন কোম্পানি বোয়িংয়ের সাথে বিমানের ঐতিহাসিক চুক্তি, রেকর্ড 37,000 কোটি টাকা ব্যয়ে 14টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। সংকটের এই সময়ে কতটা উপকারে আসবে এই বিমানের বোয়িং কেনা? ধন্যবাদ আপনার দ্বিতীয় প্রশ্নটির জন্য। প্রথম প্রশ্নটি এখন রীতিমতো জনগণের কাছে চর্বিত চর্বণের মতো পৌঁছে গেছে আর কি, এবং তারা খুবই হতাশার জায়গায় পৌঁছে গেছে। তারপরে এখানে দুটি বিষয় একটু না বললেই নয় আর কি। সেটা দেখেন যে আপনার হচ্ছে বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন, এই রাষ্ট্রটার মেরামত প্রয়োজন, ঠিক আছে, এবং এটাই সেই গণ অভ্যুত্থানের একটা স্পিরিট ছিল। কিন্তু সেই স্পিরিটটাকে আমরা দেখলাম যে হচ্ছে নানান ফর্মে, ঠিক আছে, এইটাকে ডিজেনারেট করে ফেলা হয়েছে, এবং এই যে ডিজেনারেশনটা হলো স্পিরিট এটা, এবং একই সাথে এটাকে নানাভাবে যার যার মতো করে পলিটিসাইজ করা হয়েছে। এই জায়গায় সবচেয়ে বড় লসটা বাংলাদেশের হচ্ছে। আপনি দেখেন যে এটা অত জুলাই সনদ ইত্যাদি ইত্যাদি শব্দর দিকে না উল্লেখ করে একটা কথা হলো আমি ডেমোক্রেসি চাই, আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এবং সেই জায়গায় এই দেড় মাসের এই অধিবেশনে যে জিনিসটি অ্যাবসেন্ট থাকলো বা যে জিনিসটি রীতিমতো মানে হলো না, বাদ পড়ে গেল, তা হচ্ছে আমার বিচার বিভাগের স্বাধীনতা। আমি বুঝতে পারলাম যে আমার বিচার বিভাগের স্বাধীনতা আমরা আর পাচ্ছি না। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা আপনি কিন্তু হচ্ছে আর করতে পারলেন না, ঠিক আছে। আপনি নানান রকম বিষয় আশয় নিয়ে
আপনি এমফ্যাসিস দিচ্ছেন। আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতেন, জনগণ আপনার পাশে আছে। কিন্তু আপনি যখন সংবিধান পরিষদের সবার কথা বলবেন, আবার শপথ নেওয়ার কথা বলবেন, তখন জনগণ অনেক কনফিউজড হয়ে যায়। অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয়গুলোতে আপনি খুব বেশি জোর দেন, ফলে প্রয়োজনীয় বিষয়গুলো তখন হলো বাদ পড়ে যায়। এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই 1.5 মাসের যে অধিবেশন, সেক্ষেত্রে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনার দ্বিতীয় প্রশ্নের সাথে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এই যে নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি অনেকটা গোপনে লুকিয়ে লুকিয়ে একটা বাণিজ্য চুক্তি করলেন, যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যেটা আমরা বলি আমেরিকার স্বার্থে একটা গোলামি চুক্তি করে গেছেন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। এবং তখন হচ্ছে তারা বলছে এটা দেশের স্বার্থে মানে এটা ডিসক্লোজ করা যাবে না, ঠিক আছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটা খোলার পর দেখলাম যে এটা দেশের স্বার্থে এটা নন ডিসক্লোজার ছিল না, আমেরিকার স্বার্থে এটা নন ডিসক্লোজার ছিল। এবং সেখানে রীতিমতো এজেন্টের মতো কাজ করে গেছেন ডক্টর ইউনূস এবং এই খলিল সাহেব, যাকে আবার রহস্যজনকভাবে ওনারা পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন। এই বাণিজ্য চুক্তিটা বাতিল করবার জন্য কিন্তু আমরা কদিন আগেও একটা বিরাট প্রোগ্রাম হয়েছে, কর্মসূচি হয়েছে, সেই প্রেস ক্লাব থেকে হেঁটে হেঁটে পদযাত্রা করে সবাই পৌঁছেছে সংসদে। স্পিকারের সাথে কথা, স্পিকার বলেছিল হ্যাঁ এটা কোনোভাবে এটা বাতিল করে দেওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম এই অধিবেশনে এটা উঠলো না, এই বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কথা উঠলো না। যেই এরকম একটা মানে বাণিজ্য চুক্তি, যে চুক্তির মাধ্যমে আমরা বাণিজ্য করবার স্বাধীনতা হারায় ফেলাইছি, আমার অর্থনৈতিক সার্বভৌমত্ব আমরা হারায় ফেলাইছি। এই যে আজকে কথা আসতেছে যে এরকম একটা সংকটের সিচুয়েশন, 37,000 কোটি টাকা দিয়ে আপনার বোয়িং বিমান কিনতে হবে। কেন কিনতে হবে? আপনার প্রয়োজন না, আপনার প্রয়োজন নাই, আপনার জরুরত নাই। ওই চুক্তিতে বলা আছে আপনার এত বছরের মধ্যে এই এতগুলো বোয়িং বিমান কিনতে হবে। আরও মজা দেখবেন, এই চুক্তিটা মানে কি হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কিন্তু বোয়িং বিমানের এই ব্যবসাটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না। ইচ্ছা করলে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারে সরকার, যেমন মালয়েশিয়ার গভর্নমেন্ট এরকম একটা চুক্তি থেকে বের হয়ে আসছে। ইভেন কি এই চুক্তি করবার আগে যে রেসিপ্রোকাল ট্যাক্সের ব্যাপারটা আছে, সেটা তো আমেরিকার উচ্চ আদালতই বাতিল করে দিছে। অর্থাৎ অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে, যেখানে একটা অনির্বাচিত সরকার পাবলিকের সাথে গোপন করে এরকম একটা চুক্তি করছিল, সেখানে এক নির্বাচিত সংসদ সদস্যরা এটাকে চুলচিরা বিশ্লেষণ করে রিভিউ করে এটাকে বাতিল করে দিতে পারতো। সেটা বাতিল না করে দিয়ে হচ্ছে কি একটা কঠিন বিপদের দিকে কিন্তু বাংলাদেশ চলে যাচ্ছে। ছোট করে আমি এটি নিয়ে একটু শহীদুল ইসলাম সুমন আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আমেরিকান আদালতে বাতিল হয়েছে একটি সুযোগ, যেটি রুবেল ভাই বলছিলেন, এবং এই ধরনের উদাহরণ যে বিশ্বের অন্যান্য দেশ দেখায়নি তাও না। তার মধ্যে আর্থিক এই সংকটের মধ্যে সরকারও স্বীকার করছে আর্থিক সংকট, তার মধ্যে এই 37,000 কোটি টাকার চুক্তি, এটি কি সরকার দেশের স্বার্থে এড়ায়নি নাকি নিজেদের স্বার্থে? দেখুন, সরকারের একটা বড় ইস্যু হচ্ছে যে কিছুটা যে ধারাবাহিকতা রক্ষা করা। আমরা জানি যে গত অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশ সরকার সরিয়ে ফেলেছে, অনেক নিয়ম বাতিল করেছে। আমাদের যেমন আমি আপনাকে বলবো, মানে গত বাজেটের 25-26-এর একটা বড় হচ্ছিল 1,25,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেবে, এরকম একটা ওখানে বরাদ্দ দেওয়া আছে। তো সেটা অন্তর্বর্তী সরকার 7 মাসেই দেখবেন যে ওইটার প্রায় 73,000 কোটি টাকা অলরেডি 7 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নিয়েছে। তো সেই জায়গাটায় দেখা গেছে যে এর মধ্যে 58% ইয়ে থেকে এবং 62% ব্যাংক খাত থেকে, এবং সেটার বরাদ্দ ছিল এরকম যে 1,04,000 কোটি টাকা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে 21,000 কোটি টাকা নেবে। তো বর্তমানে দেখা যাচ্ছে, গতকালকে মনে হয় কিছু জায়গায় মিডিয়াতে আমি দেখলাম যে 42, 55, 52 দিনে 44,500 কোটি টাকা। এই জিনিসটা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে গভর্নমেন্ট এই কাজটা করতে হচ্ছে। এখন ঠিক ইলেকশনের পূর্ব মুহূর্তে এরকম একটা চুক্তি হয়েছে। এখন আমি যদি এটার পজিটিভ দিকটাও দেখি, যে এটাকে রুবেল ভাইকে আমি সম্মান রেখেই বলছি, যে এটাকে যদি দেখি যে আমাদের আগামী এটা একটা লং টাইম প্রসেস, লম্বা সময়ের এগ্রিমেন্ট, এবং 37,000 কোটি টাকা যেটা আমাদের বিনিয়োগ এবং পর্যটন এবং অর্থনীতির ক্ষেত্রে আমি মনে করি এটা বড় ভূমিকা রাখবে সামনের দিনগুলোতে। কারণ এই 14টা বোয়িং বিমান যদি, উড়োজাহাজ যদি আমাদের এখানে আসে, তাহলে এটা পর্যায়ক্রমে একটা পেমেন্টটাও হচ্ছে বছরে মনে হয় 1,500 কোটি টাকার মতো, টার্মস অ্যান্ড কন্ডিশন যেরকম। এটা আমার মনে হয় একটা লং টাইমে আমার মনে হয় দেশের জন্য কল্যাণ হবে। আমরা আলোচনা আবারও ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। আরিফুল ইসলাম আদিব, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই।
গেল 2-3 দিন ধরেই সারা দেশে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে সেটি আরও বেড়েছে। যেটি বলছিলাম আমাদের অনুষ্ঠানের শুরুতেই, উত্তরবঙ্গে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেবলমাত্র একটি জেলায়, বিশেষ করে নেত্রকোনার যিনি কৃষি কর্মকর্তা, তিনি বলছেন তার জেলায় এই 3 দফার গেল 1 মাসের যে 3 দফার বৃষ্টি, তাতে 62 কোটি টাকা। এটি কেবল তার জেলার হিসাব। আমরা ওই অঞ্চলে কয়েকটি আর্থিক ক্ষতির হিসাব হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যতটা উচ্চকক্ষে পিআর কিংবা অন্যান্য ইস্যুগুলো নিয়ে যতটা সরব, ততটা এই জনসম্পৃক্ত ইস্যুগুলো নিয়ে সরব হতে পারছেন কিনা, সরকারকে সেই চাপটা দিতে পারছেন কিনা যেটি বিরোধী দলের ভূমিকা থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আবার সংসদে আমাদের যে 6 জন প্রতিনিধি, সংসদের ক্ষেত্রে যেটি হয় যে সাধারণত সেখানে তো বক্তব্য নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে থাকে। এবং গত এই কয়দিনে যে বিষয়গুলো, আপনার জ্বালানি সংকটেরটা তীব্র ছিল, হামের প্রাদুর্ভাব নিয়ে ছিলেন, এবং মোটামুটি সবগুলো ইস্যুতেই আমাদের দলের সদস্য সচিব এবং সংসদ সদস্য আক্তার হোসেন, হাসান আবদুল্লাহ এবং দলের আহ্বায়ক থেকে কিন্তু তারা যখন তাদের এই সুযোগটা আসছিল, সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কিন্তু কোশ্চেন করছেন এবং সেগুলো বিষয়ে কিন্তু প্রস্তাব রাখছেন। এই গত 2 দিন ধরে যেটি হয়েছে, এরপরে খুব সুন্দর সংসদে আমাদের খুব বেশি আসলে আলোচনার একটা সুযোগ ছিল না। আজকে নাহিদ ইসলাম একটি বক্তব্য রেখেছেন, সেখানেও প্রায় অনেকগুলো ইস্যুই তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে এই বিষয়টি হয়তো একটি স্কিপ হয়ে গেছে আর কি। তো এর বাহিরে আমরা এর পাশাপাশি অনেকগুলো ইস্যুই যেগুলো ছিল জনগুরুত্বপূর্ণ, দলের পক্ষ থেকে দলের সবসময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, সংসদে যখন আমাদের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে সেই বক্তব্যের মাধ্যমে, এবং আমাদের সংশ্লিষ্ট যে সম্পাদক আছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা সরব থাকেন এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়। জি। এবং আরেকটি বিষয় আমি যদি একটু ছোট করে জানতে চাই আপনার কাছে, এরই মধ্যে 11 দল কর্মসূচি ঘোষণা করেছে, বিভাগীয় সমাবেশ, এবং সেখানেও আমরা আজকে সাবজেক্ট দেখলাম এই গণভোট এবং জুলাই সংস্কারের বাস্তবায়ন। জনসম্পৃক্তি ইস্যুগুলো সেখানেও খুব একটা 11 দলের যে ঐক্যটা, সেই ঐক্যটাই হয়েছে মূলত সংস্কার, বিচার, আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গা থেকে। অন্য যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতন করে কর্মসূচি দিবে। এখন আমরা যদি প্রত্যেকটা ইস্যু 11 দল মুভ করি, তাহলে এটা পরিপূর্ণ একটা রাজনৈতিক জোট আকারে কিন্তু হাজির হয়। জি, উত্তর পেয়েছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে অতিবৃষ্টিতে বা উত্তরবঙ্গে কৃষকদের যেই কষ্ট, সেই জায়গায় যদিও সরকারিভাবে বলা হয়েছে, আজকে প্রধানমন্ত্রী বলেছেন তারা সহায়তার আশ্বাস দিয়েছেন, এর আগের অভিজ্ঞতায় কি বলে আসলে কতটা কৃষকরা দিন শেষে সেই সহায়তাটা পায়, আর এবারে সরকারের সহায়তা কত পাবে বলে আপনি মনে করেন, কতটা মানে এই ক্ষেত্রে স্বচ্ছতা এসেছে? ধন্যবাদ। একটা প্রবাদ বলতে ইচ্ছা করতেছে, হ্যাঁ, ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও। ঠিক আছে, এখন হলো ভিক্ষা দেওয়ার ব্যাপারটা আসছে। আর ভিক্ষা দেওয়ার ব্যাপারটা কেন আসলো, কৃষকদের এই অবস্থাটা হইলো কেন? বিশেষ করে নেত্রকোনার কথা বলছেন তো, নেত্রকোনা বলেন, কিশোরগঞ্জ বলেন, সব কিছু মিলে হাওর এলাকা, যেখানে সাধারণত জমি হচ্ছে এক ফসলি জমি, ঠিক আছে, শুধুমাত্র বোরো ধান হয়। আমাদের অন্যান্য এলাকা এমন হয়, আউশ হয়, ওখানে তা হয় না, শুধুমাত্র একটা ধান হয়। সেই ধানটাই কিন্তু এই বৃষ্টির পানিতে ভেসে চলে যাচ্ছে, এই বন্যার পানিতে। এখানে একটা বাঁধ তৈরি করার কথা না? হ্যাঁ, বাঁধ কিন্তু তৈরি হয়, প্রতি বছর বাঁধ তৈরি হয়, প্রতি বছর সরকার বরাদ্দ দেয় কিন্তু বাঁধ তৈরি করবার জন্য। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম উদ্যোগ গ্রহণ করা দরকার। এই যে বাঁধ তৈরি করা হইলো, এই বাঁধটা ভাঙলো কেন? এটা কারিগরি ত্রুটির জন্য ভাঙলো, না কেন টাকা পয়সা ওখানে চুরি করা হয়েছে দেখে ভাঙলো আর কি? লাস্ট বাঁধটা তো তৈরি করছে হচ্ছে বিগত সরকারের আমলে, এন্টারিমের আমলে। ওই বাঁধ ভাঙলো কেন? ওই বাঁধ ভাঙার পিছিয়ে কে কে যুক্ত আছে, তাদেরকে হচ্ছে দায়ী করতে হবে। নাইলে আপনি তো হচ্ছে ব্যাপারটা এরকম যে কৃষক হচ্ছে সবসময় হলো মানে কৃষক তো কৃষক, সে তো ভিক্ষুক না। ঠিক আছে, সে পরিশ্রম করে, সে পরিশ্রম করার পর তার পরিশ্রমের ফসল বানের জলে ভাসা যায়, এবং সেই ভাসে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের দায় আছে। ফলে রাষ্ট্রের যারা জড়িত আছে এই বাঁধের দুর্নীতির পিছনে, তাদের হলোকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে বিষয়টি হচ্ছে যে আমরা এখন ইমিডিয়েট যে আমাদের যে ক্রাইসিসের জায়গাগুলো, সেই ইমিডিয়েট ক্রাইসিসের মধ্যে যেটা হতেছে শুধু তো বন্যা তো না, আপনার তো হচ্ছে গিয়ে
মানে এটা কোথায় সে ওষুধ দেবেন, সর্বাঙ্গে তো ব্যথা শুরু হয়েছে আর কি, কোথায় এখন ওষুধ দেবেন। এখন তেলের দামের সাথে সাথে হচ্ছে সমস্ত জিনিসের দাম বাড়তেছে। এখন কতগুলো জায়গা আছে কিছু লজিক্যাল কারণে দাম বাড়বে। আজকেও দেখলাম যে ব্যারেল প্রতি $136, $136 পৌঁছায় গেছে বিশ্ববাজারে। যে $136 যখন পৌঁছায় যায়, তখন হচ্ছে বাংলাদেশের তেলের দাম দেখা গেল আবার আরেক দফা বাড়ার একটা পরিস্থিতিতে আসবে আর কি। ফলে ন্যায্য কতগুলো ব্যাপার আছে, আবার কতগুলো ব্যাপার অন্যায্য এবং অযৌক্তিকভাবে অনেক জিনিসের দাম বাড়তে থাকবে বাংলাদেশে এই আগামী মাসখানেকের মধ্যে। সেই সব বিষয়গুলোকে ঠেকানোর ক্ষেত্রে সেটা বাড়বে মজুতদারির কারণে, সেটা বাড়বে সিন্ডিকেটের কারণে, সেটা বাড়বে মধ্যস্বত্বভোগীদের কারণে। এখনো তো আমি শুনেছি আলু উত্তরবঙ্গে, ঠিক আছে, আলু হচ্ছে কি নাকি 10 টাকা কেউ নিতে চায় না, 10 টাকা করে সাদা হইলেও সেখানে হচ্ছে যারা মধ্যস্বত্বভোগীরা নিতে চাচ্ছে না আলু 10 টাকা। আপনি ঢাকা শহরে আলু কত দিয়ে কিনতেছেন, এবং আপনি কয়েকদিন পরে ওই 10 টাকার আর কম মূল্যে 5 টাকা 60 টাকা 6 টাকায় কৃষক যদি বেচে, সেটা যখন আপনি হচ্ছে এখানে খাবেন, ঢাকায় বাজার থেকে কিনতে নেবেন, সেটার দাম তো অনেক হবে আর কি। এই যে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না বাংলাদেশে, ঠিক আছে, এই জায়গাগুলোতে একটু হচ্ছে আমার মনে হয় গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে। যদিও এই সরকার একদম প্রথম দিকে একটা খুব চমৎকার কাজ করেছিলেন, এটা আমাদের বিশেষ করে বামপন্থী বা কমিউনিস্টদের দীর্ঘদিনের দাবি ছিল 10,000 টাকা ঋণ মওকুফ করে দেওয়া। সেটা করেছেন, এটা খুব চমৎকার কাজ করেছেন। কিন্তু তারপরের একটা জায়গাটা আবার আপনাকে এনশিওর করতে হবে, সারের সংকট খুব তীব্র আকার ধারণ করবে। এই তেলের সংকটের সাথে গ্যাসের সংকটের সাথে মিলিয়ে সারের সংকট কিন্তু খুব মারাত্মক জায়গায় চলে আসবে। আর একই সাথে ওই যে আবার বাণিজ্য চুক্তিতে ফিরে আসতেছি, ওই চুক্তি অনুযায়ী যদি আপনার সারের কিনতে যান, তাহলে কিন্তু সারের দাম আবার বাড়বে, অনেক বাড়বে, কয়েক ফোল্ডে সারের দাম বাড়তে পারে। এই সমস্ত বিষয়গুলো কীভাবে হ্যান্ডেলিং করবেন সেগুলোর ব্যাপারে খুব সুস্পষ্টভাবে জনগণকে অ্যাসিওর করা প্রয়োজন আছে জনাব মাননীয় প্রধানমন্ত্রী। জি, একটু জানতে চাই শহীদুল ইসলাম সুমন আপনার কাছে, প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই ক্ষতি এবং এর পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা, আমরা এর আগে দেখলাম জ্বালানি তেলের যেই সংকট, সেটি আসলে সরকার মজুতদারীদেরকে ওই অর্থে দমন করতে পারেনি, দিন শেষে বাড়াতে হয়েছে বা রুবেল ভাই বলছেন সেটি ব্যর্থ হয়েছে। এই যে সামনে মূল্যস্ফীতির একটা সংখ্যা তৈরি হচ্ছে, সেটি কতটা সামলাতে পারবে? দেখুন, রুবেল ভাইয়ের কথা ধরে আমি বলবো যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় একটা কথা আছে। আমরা এই গত 15 বছর এবং গত 18 মাসের যে সরকারের যে অবস্থা ছিল, সেখান থেকে একটা ভঙ্গুর, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বর্তমান সরকার পেয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময়ে। এর মধ্যে আবার উপসাগরীয় মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেল, যার কারণে এই যে একটা অবস্থার পর আবার এই যে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমরা এর মধ্যেই দেখেন গত রমজান মাসে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে সেইভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয় নাই, সেগুলোকে সরকার যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করেছে। এখন সেই অবস্থায় এবং যে কৃষক যেন তার ন্যায্য মূল্যটা পায়, সেই ব্যাপারে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে এবং কৃষি কার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জনস্বার্থে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, যেখানে এবং 12 লক্ষ কৃষকের, যেটা বলতেছিলেন যে 10,000 টাকার প্রায় ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত মওকুফ করে দিয়েছে। সরকার বরাবরই চাচ্ছে একটা অন্তর্বর্তীমূলক রাজনীতি, বাংলাদেশের একটা সকল মানুষকে নিয়ে একটা দেশকে পুনর্গঠন করা। কারণ এই 54 বছরের ইতিহাস যেটা হয়ে আসছে, সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সেই জন্যই সরকারের এই উদ্যোগগুলো নেওয়া। এবং এই জনবান্ধব যে কর্মসূচিগুলো সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, খালকরণ থেকে শুরু করে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ স্বাস্থ্য কার্ড, এগুলো সবই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। তো সেই কল্যাণমুখী কাজগুলো করতেছে এবং সাথে সাথে চেষ্টা চলছে যে লম্বা সময় আপনি যেটা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কথা বলেছেন, দীর্ঘ সময় ধরে এদেশে এটা বলবৎ ছিল, ডাবল ডিজিটে চলে গেছে, সেই জায়গায় আমরা এখন এটাকে কমানোর সর্বোচ্চ চেষ্টা চলছে এবং আমার বিশ্বাস যেটা খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা রেজাল্টও পাওয়া যাবে। এবং এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক হলো বিএনপি যখনই সরকার গঠন করেছে, তখনই কোনো না কোনো একটা প্রেশার থাকতে হয়। যেমন এই মুহূর্তে আমরা জ্বালানি তেল নিয়ে যে প্রবলেমটা ফেস করছি, গত কিছুদিন যাবৎ পার ডে 200 কোটি টাকার উপরে ভর্তুকি দিতে হয়েছে জ্বালানি তেলের ক্ষেত্রে, যেখানে আমাদের এই মুহূর্তে টাকার এত ক্রাইসিস, সেই জায়গায় আবার এ ধরনের একটা সাবসিডি আমাদের জন্য একটা বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাগুলোতে সরকার কাজ করে আমার মনে হয় যে খুব দ্রুতই দেখবেন যে ইনশাল্লাহ একটা সময় সবার সহযোগিতা নিয়েই একটা পজিটিভ জায়গায়। কিন্তু যে জায়গাটাকে তিনি আরেকটু জোর দিতে চেয়েছিলেন, মধ্যস্বত্বভোগী মজুতদার, এই জায়গাটাতে বিএনপি কেন হাত দিতে পারছে না একটি রাজনৈতিক সরকার হওয়ার পরও? আমি যতটুকু জানি, দেখুন অলরেডি এই জায়গাগুলোতে হাত দিয়েছে। আমরা যখন গতকালকেও আমি দেখেছি আলুর কেজি কাউরান বাজারে
ওদের পাল্লা 5 কেজি বলে যেটাকে, সেটা অলরেডি হচ্ছে 80 থেকে 90 টাকা। আর এই সময় আওয়ামী লীগের সময় এটা চিন্তাই করা যেত না। সেই জায়গাগুলোতে অনেক কাজ করা হচ্ছে, মধ্যস্বত্বভোগী যতটা সম্ভব কমানোর জন্যই সরকারের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। আলোচনা শেষ করছি। আপনাদের তিনজনকে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।